প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, প্রাক্তন প্রধান পরীক্ষক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তোমরা তো জানো যে ভাব প্রকাশের জন্য মানুষ ধ্বনির আবিষ্কার করে, আর এই ধ্বনির সাহায্যে শব্দ তৈরি করে, এই শব্দের সাহায্যে মনে ভাব প্রকাশ করে। আজকে আমরা সেই ধ্বনি সংক্রান্ত আলোচনা করব, যা ভাষার মূল উপাদান। এখন ধ্বনিতত্ত্ব পড়াবো, বইটা খুলো। ধ্বনিতত্ত্ব পড়তে হলে ধ্বনি কী, বর্ণ কী, অক্ষর কী, এই জিনিসগুলো জানতে হয়। আমরা এখন ধ্বনি, বর্ণ, অক্ষর সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, প্রথমে ধ্বনি লক্ষ্য করো। ধ্বনি জিনিসটা কি? ধ্বনি জিনিসটা কি? হ্যাঁ, লক্ষ্য করো। কমল, কমল একটি শব্দ, কমল অর্থ পদ্ম। কমল একটি শব্দ, কমল অর্থ পদ্ম। এই শব্দটাকে যখন ভাঙবো আমরা, ক, ম, ল, তিনটা ধ্বনি বের হলো। তাহলে ধ্বনি জিনিসটা হচ্ছে শব্দের মৌলিক অংশ হলো ধ্বনি। শব্দের যে মৌলিক অংশ সেটা হলো ধ্বনি। তাহলে আমরা এখন এই যে ধ্বনি কি, ধ্বনির সংজ্ঞাটা একটু দেখো। ধ্বনি হচ্ছে কি? শব্দের মৌলিক অংশকে ধ্বনি বলে। তাহলে এই যে কমল একটি শব্দ, এই কমল শব্দের যে মূল অংশ, এই মূল অংশটা হচ্ছে ধ্বনি। এখন ক, ম, ল, এই ক হচ্ছে একটা ধ্বনি, ম একটা ধ্বনি, ল একটা ধ্বনি। তো ধ্বনি আসলে কি? শব্দের মৌলিক অংশ, অর্থাৎ শব্দের মৌলিক উপাদান। উপাদান হলো অবিভাজ্য অংশ। শব্দের যে অংশকে আর ভাগ করা যায় না সেটাই ধ্বনি। তবে অর্থপূর্ণ হতে হবে ধ্বনিকে। তো ধ্বনির সাথে অর্থের সংশ্লিষ্টতা সরাসরি পাওয়া যায় না, অর্থাৎ স্বাধীনভাবে ধ্বনির কোনো অর্থ পাওয়া যায় না। কিন্তু যখন ধ্বনিগুলো মিলিয়ে শব্দ তৈরি করা হয় তখন এটা অর্থ পাওয়া যায়। এই জন্য ধ্বনির সাথে অর্থের সংশ্লিষ্টতা নেই। এখন তাহলে ধ্বনি আমরা কি বুঝলাম? যে একটা শব্দ, এটাকে ভাঙলাম, ভাঙার পরে কি হলো? যে টুকরা টুকরা অংশ হলো, সেই টুকরা অংশগুলোকে ধ্বনি বলা হলো। তো এখন তুমি দেখো, তাহলে দেখো যে ধ্বনি কি আমাদের জানতে হবে। ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হলো শব্দের মৌলিক অংশ। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? যে শব্দের মৌলিক অংশকে ধ্বনি বলে। অর্থাৎ শব্দকে ভাঙলে যে মূল অংশগুলো হয় সেটাই ধ্বনি। এই ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। কারণ ভাষা তৈরির ক্ষেত্রে ধ্বনির ভূমিকা মুখ্য। হ্যাঁ, ধ্বনি ছাড়া শব্দ তৈরি হবে না, আর শব্দ তৈরি না হলে তো মনের ভাব প্রকাশ করা যাবে না। প্রাচীনকালে মানুষ মনের ভাব প্রকাশ করত ছবি এঁকে, তারপর তোমার চোখের ইশারায়, হাতের ইশারায়। কিন্তু দেখলো যে মনের সব সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশ করা যায় না। এই কারণে তখন তারা শব্দ তৈরি করলো। এই শব্দগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে ধ্বনি তৈরি করলো। বাংলা ভাষায় টোটাল 2,75,000 মতো শব্দ আছে। এই শব্দগুলো বিশ্লেষণ করে যে মৌলিক অংশ পেল 50টি। তো ওই প্রত্যেকটা শব্দগুলোর যে মূল অংশ, ওই মূল অংশটাই হচ্ছে ধ্বনি। এখন আমরা দেখো যে বর্ণ কি? বর্ণ হলো ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। দেখো, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। অর্থাৎ বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত রূপ। ধ্বনিকে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন, সেটাকে তোমার কি বলা হয়? বর্ণ বলা হয়। তা বর্ণটা হচ্ছে তোমার দেখা যায়, দৃষ্টিগ্রাহ্য, কিন্তু ধ্বনি শ্রুতিগ্রাহ্য। হ্যাঁ, শ্রুতিগ্রাহ্য, ধ্বনি দৃষ্টিগ্রাহ্য নয়। ধ্বনি হচ্ছে শ্রুতিগ্রাহ্য, বর্ণ হলো দৃষ্টিগ্রাহ্য। তাহলে ধ্বনি বর্ণের পার্থক্য নিশ্চয়ই বুঝলে। শব্দের মৌলিক অংশ ধ্বনি, আর ধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নের নাম হলো বর্ণ। তো কান টানলে যেরকম মাথায় আসে, ধ্বনি বললে বর্ণ আসে। মানুষ আগে শব্দ তৈরি করেছে, তারপর শব্দকে ভেঙে ধ্বনি তৈরি করেছে, আর ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য বর্ণের তৈরি করেছে।
তো আমরা এখন ধ্বনি কি বর্ণ কি বুঝলাম, এখন অক্ষর। অক্ষর হলো সিলেবল। দেখো অক্ষর হচ্ছে সিলেবল। সিলেবল মানে কি? শব্দাংশ। তো এই অক্ষর বিভাজন পদ্ধতি দুইটি, লক্ষ্য করো, অক্ষর বিভাজন পদ্ধতি দুইটি। যেমন ধরো তোমার একটা হলো স্বরান্ত পদ্ধতি, স্বরান্ত পদ্ধতি, স্বরান্ত পদ্ধতি, আর দুই হলো ব্যঞ্জনান্ত পদ্ধতি। তাহলে অক্ষর বিভাজন পদ্ধতি কয়টি? দুইটি। কি কি? স্বরান্ত, ব্যঞ্জনান্ত। তো লক্ষ্য করো, দেখো এই মনে করো একজনের নাম আতাউর, আতাউর। এখন তুমি এটা ভাঙাইতে পারো কিভাবে? আতাউর, এভাবে ভাঙাইতে পারো। আবার ভাঙাইতে পারো আতাউর। এখন তুমি যদি টুকরা টুকরা করে ভাঙো তাহলে অন্তে স্বরধ্বনি থাকে, সেটা হলো স্বরান্ত পদ্ধতি। যেমন ধরো আ, এনে কোনো ব্যঞ্জন ধ্বনি নাই। তা, এনে তা শেষে আ আছে। তারপরে উ, কোনো ব্যঞ্জন ধ্বনি নাই, স্বরধ্বনি আছে। র, এখানে ও আছে, তাহলে প্রত্যেকটার অন্তে স্বরধ্বনি আছে। এই জন্য এটার নাম কি? স্বরান্ত পদ্ধতি। তো স্বরান্ত পদ্ধতি হলো শব্দকে টুকরা টুকরা করে যখন তুমি ভাঙবে তখন দেখবো প্রত্যেকটার অন্তে একটা স্বরধ্বনি থাকে, এটার নাম হলো স্বরান্ত পদ্ধতি। আর যখন বড় করে ভাঙবে তখন অন্তে ব্যঞ্জন থাকে। যেমন তুমি যদি বলো আতাউর, তাহলে কি হলো? আতাউর। আমরা কিন্তু আতাউরও বলছি না, বলছি কি? আতাউর। তাহলে অন্তে ব্যঞ্জন আসতেছে, তাহলে হলো ব্যঞ্জনান্ত পদ্ধতি। তাহলে অক্ষর বিভাজন পদ্ধতি দুইটা, স্বরান্ত, ব্যঞ্জনান্ত। আমরা কিন্তু কথা বলি ব্যঞ্জনান্ত পদ্ধতিতে। যেমন মনে করো পাহাড়, তুমি যখন বলো কি বলো? প্রথমে পা, পরে কি? হাড়। তাহলে পাহাড়ে দুই অক্ষর। আর যদি তুমি স্বরান্ত যাও তাহলে পাহাড়, এখানে হয়ে যাচ্ছে কি? 3 অক্ষর। তাহলে যখন টুকরা টুকরা করে ভাঙবে অন্তে স্বরধ্বনি থাকবে, এটার নাম হবে স্বরান্ত পদ্ধতি। আর যখন বড় করে ভাঙবে তখন অন্তে থাকবে ব্যঞ্জন, এটা হলো ব্যঞ্জনান্ত পদ্ধতি। আমরা কথা বলি ব্যঞ্জনান্ত পদ্ধতিতে, অর্থাৎ বড় বড় করে ভেঙে। আর কবিরা যখন ছন্দের হিসাব করে তখন তারা কি করে? স্বরান্ত পদ্ধতি হিসাব করে। তো এখন তোমাকে যদি বলি আতাউরে কয় অক্ষর, তা আমি যদি স্বরান্ততে যাই তাহলে আ, তা, উ, র, 4 অক্ষর। কয় অক্ষর? 4 অক্ষর। আর যদি ব্যঞ্জনান্ত যাই তাহলে আতা উর, প্রথমে আতা, পরে কি? উর। তাহলে হইতেছে কত? 2 অক্ষর। তাহলে অক্ষর ভাঙানোর পদ্ধতি দুইটা, স্বরান্ত, ব্যঞ্জনান্ত। এখন কথা হলো, মনে করো তুমি যখন আতা ই লিখলা, আতাউর লিখলা, আ, তা, উর, তখন আতা একটা অক্ষর, উর একটা অক্ষর। তা আতাতে ধ্বনি আছে কয়টা? 3টা। আর উরে কয়টা আছে? 2টা। তাহলে এই যে আমি এক চান্সে কয়টা বললাম? 3টা। পরে কয়টা বললাম? 2টা। এই জন্য বাকযন্ত্রের একটি মাত্র প্রচেষ্টায় যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তার নাম অক্ষর। কি বললাম? যে বাকযন্ত্রের, বাকযন্ত্রের একটি মাত্র প্রচেষ্টায় যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়, হ্যাঁ, তাকে অক্ষর বলে। অথবা তুমি বলতে পারো শব্দের টুকরা অংশকে অক্ষর বলে। কি বলতে পারো? অথবা তুমি বলতে পারো যে শব্দের টুকরা অংশকে অক্ষর বলে। শব্দের টুকরা অংশকে অক্ষর বলে। মানে একটা শব্দকে বাংলা যে টুকরা অংশ হয় সেই টুকরা অংশটি অক্ষর। তাহলে ধ্বনি কি, বর্ণ কি, অক্ষর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের মুখের ভিতরে এই মারি, দেখো উপরের পাটিতে মারির উপরে খাস কাটা, হাত দিয়ে ধরলে দেখবা খাস কাটা। আমরা যখন কথা বলি তখন পানির স্রোতের মতো ধ্বনি তরঙ্গ বের হয় মুখ থেকে। তো এই খাস কাটার মধ্যে ধাক্কা লেগে তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গ সৃষ্টি হওয়ার সময় আমরা একটা শব্দের পুরো অংশ তৈরি একসাথে উচ্চারণ করতে পারি না। হ্যাঁ, এই জন্য বাকযন্ত্রের একটি মাত্র প্রচেষ্টায় যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় সেটাই অক্ষর। তো এই অক্ষরকে 2 ভাগে ভাগ করা যায়। অক্ষর 2 প্রকার। অক্ষর 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক হলো মুক্তাক্ষর,
মুক্তাক্ষর, আর 2 হলো বদ্যাক্ষর। মুক্তাক্ষর আর কি বদ্যাক্ষর। এখন যে অক্ষর উচ্চারণে বাতাস মুখের ভিতরে আটকে যায় সেটা বদ্যাক্ষর, আর যে অক্ষর উচ্চারণে বাতাস আটকে যায় না এটা হলো মুক্তাক্ষর। তাহলে আমরা কি বলবো? যে অক্ষর উচ্চারণে বাতাস মুখে কোথাও আটকায় না সেটা হলো কি মুক্তাক্ষর। মুক্তাক্ষর। যে অক্ষর উচ্চারণের সময়, যে অক্ষর উচ্চারণের সময় বাতাস মুখ বিবরে কোথাও আটকায় না, কোথাও আটকায় না বা বাধা পায় না। দেখো, বাধা পায় না তাকে মুক্তাক্ষর বলে, মুক্তাক্ষর বলে। আর যে অক্ষর উচ্চারণের সময় বাতাস মুখের ভিতরে আটকে যাবে সেটা বদ্যাক্ষর। কি হবে? বদ্যাক্ষর। বদ্ধযোগ অক্ষর কি হয়? বদ্যাক্ষর। যে অক্ষর উচ্চারণের সময়, যে অক্ষর উচ্চারণের সময় বাতাস মুখের ভিতর আটকে যায় তাকে বদ্যাক্ষর বলে। বদ্ধযোগ অক্ষর বদ্যাক্ষর বলে। তাহলে অক্ষর 2 প্রকার, মুক্তাক্ষর, বদ্যাক্ষর। যে অক্ষর উচ্চারণের সময় বাতাস মুখে আটকে যায় তাকে বদ্যাক্ষর বলে, আর যে অক্ষর উচ্চারণের সময় বাতাস মুখের ভিতরে কোথাও আটকায় না তাকে মুক্তাক্ষর বলে। আটকে গেলে বদ্যাক্ষর, না আটকালে মুক্তাক্ষর, হিসাবটা এটা। এখন অক্ষর যখন বদ্যাক্ষর হয় তখন হর্ষ চিহ্ন বসে। যেমন ধরো আমি যদি বলি চল 2 অক্ষর, কিন্তু যদি বলি চল তাহলে 1 অক্ষর। তো 1 অক্ষর, এই যে চল বললে এনে বাতাস আটকে যাচ্ছে, এই জন্য হর্ষ চিহ্ন দেওয়া হয়েছে। এই অক্ষর যখন বদ্যাক্ষর হয় তখন হর্ষন্ত বসে। কি বললাম? যদি স্বরধ্বনি উচ্চারিত না হয়, অক্ষর বদ্যাক্ষর উচ্চারিত হয়, তাহলে সেখানে কি বসে? এই হর্ষন্ত বসে। তাহলে এই চল বললে 1 অক্ষর, চলো বললে 2 অক্ষর। চলো বলে চয়ের সাথে অ, লয়ের সাথে অ হলো স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস আটকায় না, তাহলে চ একটা মুক্তাক্ষর, লয় একটা মুক্তাক্ষর। আর চল বললে 1 অক্ষর, অন্তে ব্যঞ্জন থাকে, ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস আটকে যায়, সেটা হচ্ছে বদ্যাক্ষর। তাহলে প্রশ্নটা হচ্ছে যে মুক্তাক্ষর বদ্যাক্ষর কি বুঝতে পারছো? অক্ষর কত প্রকার, অক্ষর বিভাজন পদ্ধতি কয়টি? তাহলে ধ্বনিতত্ত্ব পড়তে গেলে ধ্বনিবর্ণ অক্ষর সম্পর্কে জানতে হয় আর কি। আচ্ছা, বাংলা ভাষায় সর্বমোট 2,75,000-এর মতো শব্দ আছে। এর মধ্যে ধরো বাংলা একাডেমি ডিকশনারিতে 75,000 শব্দ পাবে, আরও 2 লক্ষ শব্দ আঞ্চলিক ভাষায় রয়েছে। তো এই সবগুলো শব্দকে বিশ্লেষণ করার পরে ভাষাবিজ্ঞানীরা দেখলো যে মোট 50 রকমের ধ্বনি পাওয়া যায়। এই জন্য বাংলা মূল ধ্বনি মানে মৌলিক ধ্বনি মোট 50টি। এই 50টি মৌলিক ধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তো এই স্বরধ্বনি হচ্ছে তোমার 11টি। কয়টি? 11টি। আর ব্যঞ্জনধ্বনি 39টি। তাহলে মোট কত? 39টি, 50টি মৌলিক ধ্বনি। এখন স্বরধ্বনি কি লক্ষ্য করো, আমরা এখন স্বরধ্বনি কি পড়ব। স্বরধ্বনি হচ্ছে, দেখো স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের ভিতর কোথাও আটকায় না বা বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে। যেমন এই উচ্চারণ করলে, উচ্চারণ করলে স্বরধ্বনি মুখের ভিতর কোথাও আটকাবে না, এই জন্য এটা স্বরধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের ভিতর কোথাও আটকায় না তার নাম স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের ভিতর কোথাও না কোথাও আটকে যায় বা বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। তাহলে ব্যঞ্জনধ্বনি, এই স্বরধ্বনি গেল। এখন এই যে ব্যঞ্জনধ্বনি, যেমন ধরো ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এগুলো উচ্চারণ করলে বাতাস মুখের ভিতরে কোথাও না কোথাও আটকে যায়,
ফুসফুস তাড়িত বাতাস মুখের ভিতর কোথাও না কোথাও আটকে যায়, এই জন্য এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি মোট 39টি। এখন দেখো, ধ্বনি যদি 50টি হয় তাহলে বর্ণ হবে 50টি, কারণ ধ্বনি হচ্ছে, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, যার কারণে বর্ণ হচ্ছে, বর্ণ কি দেখো, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আমরা বর্ণের সংজ্ঞা দেখব। বর্ণ, ধ্বনি নির্দেশক, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে, সাংকেতিক চিহ্নকে চিহ্নকে বর্ণ বলে, বর্ণ বলে। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক, ধ্বনির প্রতীকটাই হচ্ছে বর্ণ, ধ্বনির প্রতীকটা হচ্ছে বর্ণ। এখন তাহলে ধ্বনি বর্ণ কিন্তু এক না, তো দেখতে পাচ্ছ ধ্বনি হচ্ছে শব্দের মৌলিক অংশ, আর ওই ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে বর্ণ, এর কি। এখন দেখো এই, তাহলে স্বরবর্ণ কাকে বলে দেখো, স্বরবর্ণ, স্বরধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। কি বলবো? স্বরধ্বনি নির্দেশক, স্বরধ্বনি নির্দেশক, স্বরধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে, সাংকেতিক চিহ্নকে চিহ্নকে স্বরবর্ণ বলে, স্বরবর্ণ বলে। কি বললাম? যে স্বরধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। তাহলে ব্যঞ্জনবর্ণ, দুই ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ কি বলবো? ব্যঞ্জনধ্বনি নির্দেশক, ব্যঞ্জন ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে, সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে, ব্যঞ্জনবর্ণ বলে। কি বললাম? ব্যঞ্জনধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে। এখন দেখো তোমার বর্ণমালা, অ্যালফাবেট, বর্ণমালা, ফুলে ফুলে যেমন মালা হয়, বর্ণে বর্ণে কি হয়? বর্ণমালা। যে কোনো ভাষায় লিখিত বর্ণের সমষ্টিকে কি বলে? বর্ণমালা বলে। তাহলে কি বলবো? যে কোনো ভাষায়, যে কোনো ভাষায় লিখিত বর্ণের সমষ্টিকে, বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলে, অ্যালফাবেট, বর্ণমালা বলে। তাহলে বর্ণমালা দুই রকম হইতে পারে, স্বরবর্ণের মালা, ব্যঞ্জনবর্ণের মালা। তার মানে বর্ণমালা দুই প্রকার। ওকে, আচ্ছা এখন একটু দেখো, এই এই যে বর্ণটা দেখো, এটা হচ্ছে ব। প্রাচীনকালে এটা এরকম ছিল, এরকম ছিল। এটার নাম হলো ব্রাহ্মী লিপি। এটার নাম কি? ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি। তারপরে দেখো এটা এরকম ছিল, এটার নাম তাম্রলিপি, তাম্রলিপি। তারপরে এটা এরকম ছিল, এটা হচ্ছে তোমার কি? কানারি লিপি, কানারি লিপি, কানারি। এরপরে তোমার এটা অনেকটা এরকম ছিল, পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী মাথা টান দিয়ে সোজা করে এরকম করে দিল। এটা হচ্ছে বঙ্গলিপি, এটা হচ্ছে নাগর লিপি, নাগর। আর এটা হচ্ছে বঙ্গ লিপি। তাহলে এই যে বাংলা লিপিটা, এই ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ। এই লিপিগুলো আগে তো হাতে লেখা হয়তো, মুদ্রণ যন্ত্র ছিল না, এক এক সময় এক এক রকম হইতো, এই কারণে বর্ণগুলোর চেহারা চেঞ্জ হয়ে যেত। কিন্তু বর্তমানে আর পরিবর্তন হয় না, কারণ এখন কম্পিউটার আবিষ্কার হয়েছে, মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছে, এই জন্য বর্ণের চেহারা আর পরিবর্তন হয় না। তো তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? উত্তর ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ। এই ব্রাহ্মী লিপিকে দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এক হচ্ছে জটিল লিপি, একটা কুটিল লিপি। ব্রাহ্মী লিপি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জটিল লিপি, জটিল লিপি, আর হচ্ছে কুটিল লিপি। মূলত কুটিল লিপি থেকে বাংলা লিপির উদ্ভব।
এখন তুমি যদি বলে যে কোন লিপি থেকে বাংলা লিপি আসছে, ব্রাহ্মী লিপি, যদি আরো সূক্ষ্ম করে আসে তাহলে কুটিল লিপি। তো কুটিল লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। এই ব্রাহ্মী লিপি আবিষ্কার হয় রাজা অশোকের শিলালিপি থেকে। রাজা অশোকের শিলালিপি থেকে। অশোক নামে রাজা ছিল, এই রাজা অশোকের শিলালিপি থেকে, হ্যাঁ, রাজা অশোকের শিলালিপি, এই শিলালিপি থেকে ব্রাহ্মী লিপি আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব আনুমানিক 250 শব্দ থেকে 450 শব্দের মধ্যে, এই সময়টা আর কি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, জ্ঞাতব্য, লক্ষ্য করো জ্ঞাতব্য। এই যে ক বললে একটা অ থাকে, সমান সমান ক, তাহলে এই যে ব্যঞ্জনধ্বনি কিন্তু অধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হইতে পারতেছে না। ব্যঞ্জনধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় না, উচ্চারণ সহজ করার জন্য দথিত ধ্বনি অযোগ করে উচ্চারণ করা হয়। ক যোগ ক সমান সমান ক। তাহলে এখানে কয়টা ধ্বনি হলো? দুইটা ধ্বনি হলো। কর মধ্যে ধ্বনি দুইটা, মিলে হয়েছে একটা। তো যেহেতু ধ্বনির সমষ্টি অক্ষর, সেজন্য প্রাচীনকালে বর্ণগুলোকে পড়তো ক অক্ষর, প অক্ষর, এরকম করে পড়তো। হ্যাঁ, কীভাবে পড়তো? ক অক্ষর, তারপরে পড়তো কি প অক্ষর। তো এইভাবে পড়া হইতো। আধুনিক কালে এটা পড়া হয় না, আর প্রাচীনকালে কিন্তু লেখার সময় কিন্তু এভাবে লিখতো। হ্যাঁ, কীভাবে লিখতো দেখো, ক হসন্ত, খ হসন্ত, মানে তখন যদি অক্ষর না বলতো তাহলে এরকম হসন্ত দিয়ে দিয়ে লিখতো। তো হাই হসন্ত বারে বারে দিলে বৃষ্টি লাগে, সেজন্য হসন্ত বর্জন করে একটা সময় বলতো ক অক্ষর, প অক্ষর। আধুনিককালে এই অক্ষর বলে না, আমরা ডাইরেক্টলি বলি ক খ গ গ। তাহলে দেখা যাচ্ছে কি, লক্ষ্য করো যে অক্ষরযুক্ত বর্ণ কয়টি? যদি প্রাচীন হিসাব অনুসারে আমরা ধরি, তাহলে আমরা ধরতে হবে 50টি যেহেতু বর্ণ, তাহলে অক্ষরযুক্ত বর্ণ 50টি। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে অক্ষরযুক্ত বর্ণ কয়টি? অক্ষরযুক্ত বর্ণ, হ্যাঁ, কয়টি? অক্ষরযুক্ত বর্ণ কয়টি? তাহলে কি দিবা তুমি? 25টি ধরবা অথবা 39টি, কারণ ব্যঞ্জন বর্ণ 39টি। আর 25টি মানে বর্গীয় বর্ণগুলোকে আগে এভাবে পড়া হইতো, ক থেকে ম পর্যন্ত, স্পর্শধ্বনিগুলোকে। তো এখন আধুনিককালে আমরা ধরি, তাহলে আমাদের এই 39টাই হয়। পরীক্ষা যদি থাকে যে অক্ষরযুক্ত বর্ণ কয়টা, 25/39, তুমি 39টা দিবে। 39 না পেলে কি দিবে? এই 25টি দিবে আর কি। আর একটা লক্ষ্য করো যে এখানে জ্ঞাতব্য, এখানে একটু দেখো, এই যে এই চিহ্নটার নাম হর্ষ চিহ্ন। কি চিহ্ন? হর্ষ বা হল চিহ্ন। চিহ্নটার নাম হর্ষ বা হল চিহ্ন। তো যখন স্বরধ্বনি উচ্চারিত না হয় তখন কিন্তু হর্ষ চিহ্ন বসে। যেমন এখানে কর নিচে হর্ষ মানে কি? এখানে অ নাই, তাহলে হর্ষ চিহ্নযুক্ত বর্ণকে হসন্ত বর্ণ বলে। হ্যাঁ, কি বললাম? যে হর্ষ চিহ্ন যুক্ত বর্ণকে হসন্ত বর্ণ বা হলন্ত বর্ণ বলে। হলন্ত বর্ণ বলে। হর্ষ চিহ্নযুক্ত বর্ণকে হসন্ত বা হলন্ত বর্ণ বলা হয়। আর হর্ষ কখন বসে? স্বরধ্বনি উচ্চারিত না হলে, অর্থাৎ বদ্যাক্ষর হলে কি হয়? হসন্ত বসে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, যৌগিক স্বর। যৌগিক স্বর, যৌগিক স্বরের 4টা নাম আছে, বুঝছো? আমি বলতেছি, ধরো অ ই ওই। অ ই সমান সমান কি? ওই। আর অ রস্য সমান কি? ও। তাহলে এই যে দুইটা স্বর মিলে একটা স্বর হয়েছে, এই জন্য যৌগিক স্বর। তো পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকলে, পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় একটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এই রূপে উচ্চারিত, একসঙ্গে উচ্চারিত স্বরকে যৌগিক স্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর বলে। তাহলে এটার নামগুলো একটু দেখো। যেহেতু দুইটা স্বরধ্বনি মিলে হয়, এই জন্য এটাকে যৌগিক স্বর বলে। কি বলে? যৌগিক স্বর, অথবা কি দ্বিস্বর, দ্বিস্বর, অথবা যুগ্মস্বর, যুগ্মস্বর, হ্যাঁ, অথবা সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর। সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর। সন্ধিযুগ অক্ষর সমান কি? সান্ধ্যক্ষর, সান্ধ্যক্ষর।
তাহলে সান্ধ্যাক্ষর কয়টি? দুইটি। যৌগিক স্বর অপর নাম কি? দ্বিস্বর, যুগ্মস্বর, সন্ধিস্বর বা সান্ধ্যাক্ষর। তো সান্ধ্যাক্ষর কয়টি? দুইটি। কি কি? ওই আর ও। কিন্তু যৌগিক যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি। কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। এই ওই এবং ও 25টা শব্দের শেষে উচ্চারিত হয়, এই জন্য যৌগিক স্বরধ্বনি স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হলো 25টি। আর যৌগিক বর্ণ হ্যাঁ দুটি। এই দুটি কি কি? ওই আর কি? ও। এই দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। যৌগিক স্বরধ্বনি 25টি আর যৌগিক বর্ণ হচ্ছে কয়টি? দুইটি, ওই আর ও। এখন কারো কারো মতে এই যৌগিক স্বরধ্বনি 25টি, কারো মতে 31টি, কারো মতে 33টি। তোমার পাঠ্য বই অনুসারে কয়টি হবে? 25টি হবে। আচ্ছা, এখন দেখো যে স্বরধ্বনি, তুমি তো বললা যে স্বরধ্বনি কয়টি? 11টি। এই দেখো যে অ, আ, হ্যাঁ, এই অ আকে স্বরে স্বরে বলবে না। হ্যাঁ, স্বরে স্বরে বলা যাবে না, কারণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় বইয়ের মধ্যে এখানে ব্যাখ্যা লিখছে যে শিক্ষকগণ লক্ষ্য রাখবেন ছাত্রছাত্রীরা যেন এই বর্ণ দুটিকে স্বরে স্বরে না বলে, যার কারণে তুমি স্বরে স্বরে বলবো না। যদি স্বরে স্বরে বলো তাহলে অমর লিখলে হবে স্বরে অমর, আম লিখলে হবে কি? স্বরে আম। সেজন্য স্বরে স্বরে বলা যাবে না, বলতে হবে অ আ। তাহলে আমরা যে ছোটোকাল থেকে স্বরে স্বরে বলতেছি এটা আসলে ভুল। এই কারণে বিদ্যাসাগর যেহেতু তার বইয়ের মধ্যে ক্যাটালগ দিয়ে দিছে যে বড় দুটিকে স্বরে স্বরে বলা যাবে না, এই কারণে আমরা স্বরে স্বরে বলবো না। এটার আরেকটা ব্যাখ্যা আছে যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষার শুদ্ধরূপে বলতে, লিখতে, পড়তে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তা এখানে শুদ্ধ করে পড়তে হবে, বলতে হবে, লিখতে হবে, তাইলেই ব্যাকরণ হবে। এখন তুমি লক্ষ্য করো, এই যে আমি লিখলাম এখানে অ লিখলাম, এই অ লিখাটা হইল না। কেন হইল না? কারণ মাত্রা নাই, মাত্রা দিতে হবে। কোন বর্ণের মাত্রা কতটুকু জানতে হবে। যেমন আ লিখলাম, এটা হইল না, কারণ এটা মাত্রা দিতে হবে। তো পূর্ণ মাত্রা আছে, অর্ধমাত্রা আছে, মাত্রাহীন আছে। সেজন্য বর্ণ লেখার সময় বর্ণগুলোর মাত্রা দেখতে হবে। তারপরে দেখো অ আ হ্রস্ব ই দীর্ঘ ই। এখন এই হ্রস্ব ই দীর্ঘ বলা যাবে না, তাহলে তো ইট হলে হ্রস্ব ইট হয়ে যাবে, ঈদ হলে হ্যাঁ দীর্ঘ ই বলে দীর্ঘ ঈদ হয়ে যাবে। এটা উচ্চারণ দিয়ে ডিফারেন্স করতে হবে যে ই ই উচ্চারণ দিয়ে হ্রস্ব দীর্ঘ তুমি এটা পার্থক্য করবে। এরকম হ্রস্ব দীর্ঘ না বলে উ উ, কিন্তু আমরা বলার সময় শুদ্ধ বলি হ্রস্ব দীর্ঘ, কিন্তু এটা শুদ্ধ না। তো উচ্চারণ দিয়ে পার্থক্য করবা যে কোনটা হ্রস্বই আর কোনটা দীর্ঘই, কোনটা হ্রস্ব আর কোনটা দীর্ঘ। হ্যাঁ, তারপরে দেখো এই এ, ওই, ও, ও, আর হচ্ছে কি রি। এখন দেখো এখানে দীর্ঘ রি বলে আরেকটা জিনিস ছিল, আর একটা লি ছিল। লি সংস্কৃত বর্ণ, এটা চলে না, এটা এখন বাংলা চলে না। এটা সংস্কৃত ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। এই রি হচ্ছে বাংলা কি স্বরবর্ণ। আসলে রি বাংলা উচ্চারণ করলে তোমার ই হয়, এই বাতাস মুখে আটকে যায়। তো বাংলা উচ্চারণে রি কিন্তু স্বরধ্বনি না, ব্যঞ্জনধ্বনি। সংস্কৃত উচ্চারণ লম্বা, লম্বা উচ্চারণে তোমার রি উচ্চারণ করলে কি হয়, বাতাস মুখে কোথাও আটকায় না, এই জন্য সংস্কৃত এটা স্বরধ্বনি আর বাংলায় হলো ব্যঞ্জনধ্বনি। তাহলে বাংলা বর্ণমালায় রি স্বরবর্ণে রক্ষিত হয়েছে কেন? সংস্কৃত ব্যাকরণের নিয়ম প্রয়োগ অনুসারে। আসলে রি স্বরধ্বনি না, ব্যঞ্জনধ্বনি। তো তোমার একটা প্রশ্ন আসবে যে প্রকৃত প্রস্তাবে স্বরধ্বনি নয় কোনটি? উত্তর রি। রি আসলে কি? ব্যঞ্জনধ্বনি। তাহলে বাংলা কেন আনা হলো তো বললাম। হ্যাঁ, এখানে দেখো এই যে এখানে ওই আর ও কাটা যাবে, রি কাটা যাবে, তাহলে রইল কয়টা? এই একটা, দুইটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা একটা, এই একটা, হ্যাঁ, আর এই একটা। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। হ্যাঁ, 6। আরেকটা ধ্বনি আছে, এটা এটা উচ্চারণে পাওয়া যায় কিন্তু লেখায় পাওয়া যায় না। তাহলে মৌলিক স্বরধ্বনি মোট হলো 60টি। আমরা যৌগিক স্বরধ্বনি পড়েছিলাম, তো মৌলিক স্বরধ্বনি এরকম পড়তে, মৌলিক স্বরধ্বনি 60টি। এই 60টি মৌলিক স্বরধ্বনি কি কি লক্ষ্য করো, যে মৌলিক স্বরধ্বনি 60টি। মৌলিক স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনি 60টি। এই 60টি কি কি দেখো, এই ই এ এ, এরকম উ ও অ আ, এই 60টি হলো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনি 60টি। ওই 60টি হচ্ছে দেখো, এই 60টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ই এ এ উ ও অ আ, এই 60টি মৌলিক স্বরধ্বনি। আমরা স্বরধ্বনির উচ্চারণ করতেছি দেখো, মৌলিক স্বরধ্বনি 60টি, এই দুইটা মিলে একটা, এই রস্যি বললেই হয়, এটা না বললে হয়, এটা মূল স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি। এই দুইটাকে একত্রে আমরা বলি ই। আর এটা হচ্ছে এ, একটা হচ্ছে এ, আর এলো উ ও অ আ। তাহলে কি বললাম, মৌলিক স্বরধ্বনি মোট কয়টি? 60টি। কি কি? ই এ এ উ ও অ আর হচ্ছে আ, এই 60টি মৌলিক স্বরধ্বনি। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোনটা মৌলিক স্বরধ্বনি, তখন যে কোনো একটা দিয়ে দিতে পারে। একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে, একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। এখনই আমরা এই মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণ পড়ব, একটু লক্ষ্য করো, উচ্চারণ একটু লক্ষ্য করো। যেমন ধরো তোমার এখানে এই যে হ্রস্ব ই দীর্ঘ ই মিলে হচ্ছে ই, তারপর হচ্ছে তোমার এ, এরপরে হচ্ছে কি এ। এই যে দেখো মৌলিক স্বরধ্বনি 60টি বলেছিলাম। এই এখন ওই 60টি স্বরধ্বনির আমরা উচ্চারণ বিধি আলোচনা করব। লক্ষ্য করো, একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। ধরো ই, তারপরে ধরো এ, তারপরে হচ্ছে এ, ই এ এ। তারপরে এখানে একটু দেখো যে উ ও অ, এরপরে হচ্ছে আ। এখানে একটু দেখো, আচ্ছা লক্ষ্য করো, এই সম্মুখ স্বরধ্বনি, আর এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, আর এটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়, সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। এই ই এ এ উচ্চারণ করার সময়, ই এ এ উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে আগায় যায়, এই জন্য এটাকে সম্মুখ স্বরধ্বনি বলে। কি বললাম, যে ই এ এ উচ্চারণ করার সময় জিহ্বা সম্মুখে অগ্রসর হয়, এই জন্য এটাকে সম্মুখ স্বরধ্বনি বলে। আর উ ও অ, এই 3টি ধ্বনি উচ্চারণ করে জিহ্বা পেছনের দিকে ব্যাক করে, এই কারণে পশ্চাৎ স্বরধ্বনি বলে। আর আ উচ্চারণের সময় জিহ্বার সামনেও থাকে না, পেছনে না, মিডলে থাকে, মাঝে, এই জন্য এটা কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়, সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি। এখন লক্ষ্য করো, এই যে সম্মুখ, তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, উষ্ঠ আর অদর, এটাকে বলে কি উষ্ঠাদর। উষ্ঠ মানে উপরের ঠোঁট, আর অদর মানে হচ্ছে নিচের ঠোঁট। কি বললাম, উষ্ঠ উপরের ঠোঁট, অদর নিচের ঠোঁট, দুইটা সন্ধি করলে কি হয়, উষ্ঠাদর। উষ্ঠা যোগ অদর, উষ্ঠাদর। তাহলে উষ্ঠ এবং অদর এই দুইটার সাহায্যে উচ্চারিত হয়, যেন উষ্ঠাদর, সামনে যায় সম্মুখ। আর তাহলে আরেকটা হচ্ছে প্রসৃত স্বরধ্বনি। প্রসৃত স্বরধ্বনি, প্রসৃত স্বরধ্বনি হচ্ছে, আমরা স্বরধ্বনি যখন নির্ণয় করব, স্বরধ্বনি ঠোঁটের অবস্থান, জিহ্বার অবস্থান দিয়ে করতে হয়। তো আমরা যখন এই ই এ উচ্চারণ করি, ই এ এ, নিচের ঠোঁটটা দুই পাশে একটু চ্যাপ্টা হয়,
এই জন্য এই দুইটা স্বরধ্বনিকে প্রসৃত স্বরধ্বনি বলে। তাহলে আমরা এটার নাম দিতে পারি, হ্যাঁ, সম্মুখ উষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি। উষ্ঠ যোগ অধর সমান কি? উষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি, প্রসৃত স্বরধ্বনি। আর এটা এই যে উ ও অ, উ ও অ উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল হয়ে যায়, গোলাকৃত, এটাকে বর্তুল স্বরধ্বনি বলে, রাউন্ড হয়ে যায়। উ ও অ, ঠোঁটের দিকে লক্ষ্য করো, উ ও অ, ঠোঁট কি হয়? গোল হয়ে যায়, এই জন্য এটা গোলাকৃত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি। তাহলে এই যে এখানে এটা হচ্ছে পশ্চাৎ উষ্ঠাধর, পশ্চাৎ উষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি, গোলাকৃত মানে গোল, বর্তুল স্বরধ্বনি, রাউন্ড, রাউন্ড স্বরধ্বনি। আর এটা হচ্ছে কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত, কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত মানে স্বাভাবিক। তাহলে একটু লক্ষ্য করো, এই সম্মুখ উষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি কয়টি? সম্মুখ উষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি কয়টি? তিনটি। পশ্চাৎ উষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি কয়টি? তিনটি। আর কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি কয়টি? একটি। তাহলে এই হলো এটা, এই যে আমরা এই যে স্বরধ্বনি উচ্চারণ করলাম, এই যে এখানে দেখো, এটা হলো উচ্চ স্বরধ্বনি, এটা উচ্চ মধ্য, উচ্চ মধ্য, এটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য, আর এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। তো এখন তোমার জিহ্বা কতটুকু উপরে উঠলো, তোমার জিহ্বা কতটুকু উপরে উঠলো, এটার উপর ভিত্তি করে তোমার 4 ভাগে ভাগ করলাম, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, মানে জিহ্বার সামনে কতটুকু গেলো, পেছনে কতটুকু গেলো। তো সবচেয়ে বেশি যখন উঠবে তখন উচ্চ স্বরধ্বনি, হ্যাঁ, তারপর তার চেয়ে একটু নিচে, সামনে একটু নিচে উচ্চ মধ্য, তার চেয়ে একটু নিচে নিম্ন মধ্য, তার চেয়ে একটু নিচে নিম্ন মধ্য, নিম্ন। তাহলে আমরা কি বললাম? উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এই 4 ভাগে ভাগ করা যায়। তো তোমার প্রশ্ন আসবে সম্মুখ উচ্চ স্বরধ্বনি কোনটা? এই ই। পশ্চাৎ উচ্চ স্বরধ্বনি কোনটা? উ। সম্মুখ উচ্চ মধ্য, সম্মুখ উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা? এ। পশ্চাৎ উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা? ও। আর সম্মুখ নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটা? এ। পশ্চাৎ উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা? অ। আর পশ্চাৎ নিম্ন স্বরধ্বনি হচ্ছে কি? আ। তাহলে এখানে স্টেজ দেখো, সম্মুখ স্বরধ্বনি কয়টা, কি কি, পশ্চাৎ স্বরধ্বনি কয়টা, কি কি, কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টা, কি কি, আবার সম্মুখ উচ্চ স্বরধ্বনি কোনটা, পশ্চাৎ উচ্চ স্বরধ্বনি কোনটা, আবার সম্মুখ উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা, হ্যাঁ, পশ্চাৎ উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা, এইভাবে তোমাকে প্রশ্ন করবে। তাহলে এই মৌলিক স্বরধ্বনি খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স, হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এই জায়গাটা আমি এটাকে বলি এফএফসি, এফএফসি মানে ফাটাফাটি কমন, মানে এই জায়গাতে একটা আসবেই। এসএসসি পরীক্ষা সবসময় দেখবা যে স্কুল পরীক্ষা, এসএসসি পরীক্ষা এখান থেকে একটা স্বরধ্বনি আসে। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি পড়লাম। আর কি নিয়ে আলোচনা করব? কার এবং ফলা। কার কাকে বলে তোমরা জানো? কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, কার। আর ফলা হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ। তো ফলা হচ্ছে 6টি, কার হলো 10টি, হ্যাঁ, কার 10টি, ফলা 6টি। কার কাকে বলে একটু লক্ষ্য করো। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এই অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, কিন্তু এইগুলোর সংক্ষিপ্ত রূপ আছে, দেখো সংক্ষিপ্ত রূপ আছে, এইগুলোর সংক্ষিপ্ত রূপ আছে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার কয়টি? 10টি। কেন? কারণ অয়ের কোনো কার নাই। কোন বর্ণের কার নাই? অয়ের কোনো কার নাই, হ্যাঁ, এই অ অন্য বর্ণের সাথে বিলীন হয়ে থাকে, সেজন্য অকে নীলিন বর্ণ বলা হয়। নীলিন বর্ণ, লিন দন্ত না, নীলিন বর্ণ কয়টি? একটি, কি? অ। অকে নীলিন বর্ণ বলা হয়, নীলিন, যার কোনো অস্তিত্ব নাই, অন্য বর্ণের সাথে বিলীন হয়ে থাকে, এই জন্য নীলিন বর্ণ বলা হয় অকে। কাকে? অকে নীলিন বর্ণ বলা হয়। আচ্ছা, লক্ষ্য করো তো, এই দেখো আমার, আ মা র, এই যে আমার লিখলাম, এই আটা স্বাধীন, এই আ কিন্তু পরাধীন, এখানে ম এর সাথে আছে। স্বরবর্ণ যখন স্বাধীনভাবে বসে পূর্ণরূপে লেখা হয়, স্বরবর্ণ যখন স্বাধীনভাবে বসে পূর্ণরূপে লেখা হয়, এটাকে প্রাথমিক বা পূর্ণরূপ বলে। তাহলে কি বললাম? যে স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে প্রাথমিক বা পূর্ণরূপ বলে, হ্যাঁ। তো প্রাথমিক বা পূর্ণরূপ 11টা বর্ণেরই আছে। আর স্বরবর্ণ যখন নিরপেক্ষভাবে বসে না, অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে বসে, তখন তোমার কার হয়। তাহলে কার কখন হয়? যখন স্বরবর্ণ ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে বসে,
পরাধীনভাবে, তখনই কার হয়। তাহলে কার কার কখন হয়? যখন ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়, আর না হলে কার হয় না। স্বাধীনভাবে বসাতে পূর্ণরূপেই লেখা হয়। তাহলে কার কয়টি? 10টি। কোন বর্ণের কার নেই? অয়ের কোনো কার নেই। হ্যাঁ, স্বরবর্ণ কখন কার হিসেবে ব্যবহার হয়? যখন ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। এখন দেখো ফলা, ফলা ফলা 6টি। হ্যাঁ, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কি বললাম? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা 6টি। যেমন ধরো এখানে অম্ল, অম্ল এর সংক্ষিপ্তভাবে বসে নাই, যুক্তভাবে বসছে, তাও ফলা। কিন্তু নম্র এখানে সংক্ষিপ্তভাবে বসছে, এটা ফলা। তো ব্যঞ্জনবর্ণ যদি ব্যঞ্জনবর্ণ যদি অন্য ব্যঞ্জনের সাথে যুক্ত হয় তাও ফলা, আবার সংক্ষিপ্ত রূপে হলেও ফলা। তাহলে ফলা কয়টি? 6টি। আগের বইয়ে 5টি লেখা থাকতো, এখনকার বোর্ড বইয়ে 6টি লেখা। একটু লক্ষ্য করো, এই যে হয়ের মাথায় ন, এটা হলো হ যুগ দন্তন্য। আর হয়ের নিচে এটা হলো হ যুগ মূর্ধন্য। তাহলে আমি কি বললাম? যে হয়ের নিচে ন থাকলে এটা মূর্ধন্য, আর উপরে ন থাকলে দন্তন্য। যেমন ধরো এখানে পূর্ব যুগ অন্ন, অন্ন মানে দিন, এটা দন্তন্য দিয়া। তাহলে করলে কি হয়? পূর্বাহ্ন। এই পূর্বাহ্ন শব্দে মূর্ধন্য। পূর্ব শব্দের পরে অন্ন যুক্ত হলে এটা মূর্ধন্য হয়ে যায়। এই অন্ন মানে দিন। এরকম অপর যুগ অন্ন, অপর যুগ অন্ন সমান কি? অপরাহ্ন, অপরাহ্ন। এই অন্ন শব্দের অর্থ দিন। কি বললাম? অন্ন শব্দের অর্থ দিন। তো পূর্ব, দিনের পূর্ব ভাগ হলো পূর্বাহ্ন। হ্যাঁ, আর অপর অংশ মানে শেষ ভাগ হলো অপরাহ্ন। তো পূর্ব এবং অপর শব্দের পরে অন্ন যুক্ত হলে দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। তাহলে দুইটাকে একত্রে আমরা ন ফলা বলবো। হ্যাঁ, ন ফলা হচ্ছে মূর্ধন্য ফলা আর দন্তন্য ফলা, মানে ন ফলা। এই ন ফলা যোগ করলে মোট 6টা হয়। তাহলে ক ফলা, জ ফলা, ম ফলা, র ফলা, এই ফলা হলো 6টি। পরীক্ষার ফলা কয়টি? 6টি।